প্রকৃতি কখন কোন দিকে টান নেয় এটা বোঝা খুব কঠিন। প্রকৃতি নিজের ইচ্ছাতেই চলে এবং তার চলার পথেই বা তার চলার ফলেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির মুখে পড়ে থাকি। বর্তমানে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলতেছে এটা কিন্তু সারা বিশ্বেই একটা প্রভাব পড়বে। আজকে পাকিস্তান ইরানের সীমান্ত বন্ধ করে দিয়েছে। এদিক দিয়ে ভারতের আদানি গ্রুপ কোটি কোটি টাকা ইরানে ইনভেস্ট করছে, কিন্তু তারপরেও দেখেন সাদা চোখে হয়তো দেখা যাচ্ছে যে পাকিস্তান বোধহয় ইরানের বিপক্ষে, ভারত বোধহয় ইরানের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা কিন্তু একদম ভিন্ন। পাকিস্তান কিন্তু যত যাই বলেন সবসময় ইরানের পক্ষেই থাকবে এবং ভারতও দিন শেষে ইসরায়েলের পক্ষেই অবস্থান নেবে বা অবস্থান রয়েছে। আমরা শুনতে পেলাম যে ইসরায়েল ইতিমধ্যে পাকিস্তানকেও কিন্তু হুমকি দিয়ে রাখছে যে পারমাণবিক বিষয়ে পাকিস্তানে তারা হামলা করবে। এখন ইসরায়েল যে ইরানে হামলা করলো এটা কিন্তু আমেরিকার অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শবলী বা নির্দেশনা ছাড়া কিন্তু হামলা করে নাই। তার মানেটা কি? আমরা যদি ইরাকের কথা চিন্তা করে দেখেন, সম্পূর্ণ ইরাকটা কীভাবে ধ্বংস হয়ে গেল, সাদ্দাম হোসেনকে কীভাবে ফাঁসি দেওয়া হলো, একই পরিণতি কি ইরানের ভাগে ঘটতে যাচ্ছে? সম্পূর্ণ আরব বিশ্ব ইরানের জন্য কিন্তু কিছুই করতেছে না। অপরদিকে ইসরায়েলের জন্য এক আমেরিকাই যথেষ্ট, এক মার্কিন যুক্তরাষ্ট্রই যথেষ্ট ইসরায়েলের জন্য। ইসরায়েলের বন্ধু হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র যা করবে সম্পূর্ণ আরব বিশ্ব মিলেও মনে হয় না ইরানের জন্য তা করবে বা করতে পারবে। যাই হোক, এই যুদ্ধ আমাদের জন্য কী প্রভাব ফেলবে, বাংলাদেশে কী প্রভাব ফেলবে? বাংলাদেশে অলরেডি কিন্তু প্রভাব শুরু হয়ে গেছে। কেন? দেখেন, এই যুদ্ধে যদি ইরান একটা রেজাল্ট পায়, অর্থাৎ ইরান যদি বেটার কিছু হয় বা ইরান যদি জয়লাভ করে, সেটা কার লাভ? সেটা কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, এটা এই বেনিফিটটা যাবে শেখ হাসিনার ঘরে। আবার যদি ইরান এই যুদ্ধে পরাজিতও হয়, তাহলে কিন্তু এই বেনিফিটটা শেখ হাসিনার ঘরেই যাবে। এখন বলতে পারেন যে কীভাবে? এই বিষয়টা একটু জটিল হলেও একদম পানির মতো পরিষ্কার একটা বিষয়। কীভাবে? 8-9 দিন হলো যে ইসরায়েল ইরানের যে পাল্টা হামলা যে যুদ্ধ শুরু হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত তেমন কোনো মন্তব্য করে নেই বললেই চলে। কেন? কারণ যদি আজকে আপনি ইরানের পক্ষে কথা বলেন, তাহলে এই কথা চলে যাবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। কোনো রাজনৈতিক দলই এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে না। কারণ কি? কারণ ক্ষমতা আসতে হবে। আবার ইরানের বিপক্ষে যদি কথা বলে, তাহলে সাধারণ বাংলাদেশি যারা আছে, সাধারণ বাঙালি মুসলিম, তারা কিন্তু বিরাগভাজন হয়ে যাবে। তারা কিন্তু এই বিষয়টাকে পজিটিভলি নেবে না। যার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে দেখছি এই জায়গায় অনেকটাই নীরব। আমরা কিছুদিন আগে দেখছি মার্চ অফ গাজা। আসলে গাজায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি হামলায়, তার চাইতে অনেক গুণ বেশি ক্ষতি হয়েছে তেহরানের। ইরানের পারমাণবিক বিজ্ঞানী বলেন, চিকিৎসা বিজ্ঞানী বলেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেন, প্রায় অনেক লোক নিহত হয়েছে, যেগুলি কিনা ইরানের সম্পদ বলা যায়। যারা ইরানের একটা থিঙ্ক ট্যাঙ্ক ছিল যারা, তারাই। তাহলে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা খুব দীর্ঘদিন যাবৎ সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা এই হামলাগুলি পরিচালনা করেছে। আমরা বাংলাদেশে যে ইসলামিক দলগুলি আছে, যে তাদের কথা বলি, একটা সহজ বিষয় দেখেন কি হয়। হেফাজত কিন্তু দুভাগে বিভক্ত অলরেডি। একটা ভাগকে আমাদের প্রয়াত শ্রদ্ধেয় আহমদ শফি রহমতুল্লাহ যিনি ছিলেন, তার ছেলে সহ একটা গ্রুপ রয়েছে, যারা আর্থিকভাবে বলেন, লোক সংযোগ বলেন, সব দিক থেকে তাদের একটা শক্ত এবং ভারী অবস্থান আছে।
তাদের বিরুদ্ধে কথা বলার মতো কিন্তু বা তাদের কোনো করার মতো অবস্থা কিন্তু এখনও বাংলাদেশে নাই, কেউ না। কারণ তারা তাদের জায়গায় ইসলামিক একটা অবস্থায় আছে, যে তারা একটা ভালো অবস্থায় আছে। হয়তো দু একজন পলাতক থাকতেই পারে, কিন্তু একটা বড় শক্ত একটা ম্যান পাওয়ার কিন্তু অলরেডি এখানে রয়ে গেছে, যেটা হেফাজতের। আচ্ছা, আরেকটা গ্রুপ যেটা বলতেছিলাম, যে আহমদ শফি সাহেবের যে গ্রুপটা বা ওনার ছেলের যে গ্রুপটা, এই পুরো গ্রুপটাই কিন্তু এখন পর্যন্ত আমরা বলবো যেটা অবশ্যই এদের পক্ষপাতিত্বটা কিন্তু এটা শেখ হাসিনার পক্ষেই যাবে, বা ওনারা শেখ হাসিনাপন্থী বলা যায়। কারণ আরেকটা যেটা গ্রুপ আছে, এই শফি সাহেবের ছেলেদের বিপক্ষে, তারা কি করতেছে, তারা তাদের মতো সংগঠন করতেছে, সব ঠিক আছে, কিন্তু তারা কিন্তু কোনো পক্ষে নেই। এমনকি ডক্টর ইউনূস কিন্তু তাদেরকে তার দলে ভিড়াতে পারেনি, বা তাদের সাথে তাদেরকে চিনে কিনা সন্দেহ আছে, এবং তাদের সাথে ওই রকম কোনো সম্পর্ক সে তৈরি করতে পারে নাই। এখন আমরা মামুনুল হকের কথা বলতে পারি, বা আরেকটা আছে যে নেত্রকোনা রফিকুল ইসলাম, নেত্রকোনা যিনি রফিকুল ইসলাম মাদানী নামে এখন পরিচিত। এই দুইজনের মতো কয়েকজন আছে যারা নাকি যাদের হিসাবটা টোটালি ভিন্ন, তারা নিজেদের একটা পরিচিত। তাদের কিন্তু আসলে হেফাজতের উপরে কতটুকু প্রভাব তারা বিস্তার করতে পারে, এখানে একটা সংশয় আছে। তারা খেলাফতে মজলিস নিয়ে এসে, মামুনুল হক আছে তার একটা সংগঠন খেলাফতে মজলিস, রফিকুল ইসলাম নেত্রকোনা যিনি আছে তিনি কিন্তু জমিয়তের নেতা। তো এরা যদিও তারা হেফাজত ঘেঁষা, কিন্তু এদের হিসাবটা একটু ডিফারেন্ট, এবং এদেরকে বিগত আমলে সরকার যেমন গোয়েন্দা নজরদারিতে রেখেছে, বর্তমান সরকার আমলেও তারা গোয়েন্দা নজরদারির ভিতরেই রয়েছে। তারা হেফাজতে খুব ভালো কোনো প্রভাব ফেলবে সে সুযোগটা নাই। যাই হোক, গেল হেফাজতের বিষয়। এরপরে মনে করেন আমাদের দেশে যে তাবলিগ জামাতের যে একটা বড় গ্রুপ আছে আমাদের দেশে, দুইটা গ্রুপ। একটা হচ্ছে দিল্লির নিজামুদ্দিনপন্থী, অর্থাৎ সাতপন্থী। এই সাতপন্থী যাদেরকে বলা হয়, এটা কিন্তু দিল্লির নিজামুদ্দিন থেকে এটা পরিচয়। এটা 100%, তারা 100% শেখ হাসিনাপন্থী বা শেখ হাসিনা সমর্থক বলা যায়, একদম 100%। দুই একজন এদিক সেদিক, এটা ভিন্ন বিষয়, কিন্তু পার্সেন্টেজ হিসাব করলে প্রায় 100%ই এটা শেখ হাসিনাপন্থী। এবার আসেন জুবায়েরপন্থী যারা আছে, তাদের কী অবস্থা। এই জুবায়েরপন্থী যারা আছে তারা কিন্তু মিক্সড, তারা কিন্তু কোনো পন্থীর মানে কোনো রাজনৈতিক দল বা কারোর প্রতি তাদের কোনো বিন্দুমাত্র সম্পর্কিত নাই বলে চলে। বিশেষ করে জামাতকে তো তারা অলরেডি বাতিল ফেকরা হিসাবেই মনে করে। তাহলে কি হলো, জামাতের সাথে কিন্তু এই যে তাবলিগের একটা বড় অংশ, তাদের সাথে কিন্তু তেমন কোনো সম্পৃক্ততা নাই। এদিকে হেফাজতের যে দুইটা অংশ বললাম, সেখানেও কোনো অংশের সাথে জামাতের সম্পৃক্ততা নাই বললেই চলে, বিএনপির সম্পৃক্ততা নাই। তাহলে কি হলো, ইসলামিক যে বিষয়গুলি আছে, যে গ্রুপগুলি আছে, তাদের একটা বড় অংশ কিন্তু অলরেডি শেখ হাসিনাপন্থী বিষয় হিসেবেই বিবেচ্য। আচ্ছা, তাহলে এবার আসেন, এটা বাংলাদেশের ইসলামিক যে বিষয়টা আছে সেই বিষয়গুলি বললাম। এখন আরও আছে, যেমন মনে হয় চরমনি হুজুরের কথা যদি বলি, সেও কিন্তু অলরেডি জামাত যদি একবার ক্ষমতায় আসে তাহলে কিয়ামত পর্যন্ত দেশে শান্তি আসবে না। তার মানে কি, তারাও কিন্তু জামাত বিরোধী, অর্থাৎ ইসলামিক দলগুলি যেগুলো আছে বা গ্রুপ যেগুলো আছে, তাদের একটা বড় অংশ আছে যেটা অলরেডি হাসিনার প্রতি তাদের একটা দুর্বলতা, ভালোবাসা বা একটা সমর্থন রয়েই গেছে। আর বাকি যারা আছে তারা কিন্তু বিক্ষিপ্ত, তাদের ভিতরে ওই রকমভাবে সেই ইটা নাই বললেই চলে। এবার আসেন আরেকটা গ্রুপ আছে যাতে বলা হয় যে সুন্নি বলা হয় যাদেরকে, তাদের কী অবস্থা। তাদের যে সুন্নি আলেম যারা আছে, সেখানে বিশাল অনেক বড় 50% যদি বলি, তারা আওয়ামীপন্থী, 50 বেশি হবে, যারা নিজেদেরকে সুন্নি দাবি করে বা সুন্নি মতাদর্শ বা সুন্নি আকিদার, তাদের এই অবস্থা। তাহলে কি হচ্ছে, মূল ইসলামিক যে গ্রুপ আছে তার প্রায়, আপনার যদি আমরা জামাতের সাথে তুলনা করি, জামাতে যদি 100 জন থাকে, তাহলে জামাতে সুন্নিদের আছে 200 জন আওয়ামীপন্থী। তার মানে অর্ধেকের বেশি, প্রায় 70-75% এই গ্রুপের লোকজনগুলি কিন্তু শেখ হাসিনাপন্থী বলা যায়। এখন তাহলে
এটা গেল আমার দেশের কথা বললাম, যে আপনার কার পক্ষপাতিত্ব নেবেন, ইরানের না ইসরায়েলের? এই যে একটা বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোক রয়ে গেছে, তারা কিন্তু এখানে অবশ্যই ইরানের পক্ষপাতিত্ব। যদিও আমরা জানি যে শিয়া সুন্নি একটা মতভেদ থাকলেও দিন শেষে অ্যাজ এ মুসলিমরা মুসলিমদের পাশে অবস্থান করে। তাহলে বোঝা যাচ্ছে যে ইরান যদি এবার এই যুদ্ধে জয়লাভ করে, সেটাও কিন্তু শেখ হাসিনার জন্য একটা অনেক ভালো একটা বিষয় থাকবে। আচ্ছা, এবার যদি ইরান যুদ্ধে পরাজিত হয় তাহলে কী হবে? ইরান যদি যুদ্ধে পরাজিত হয় তাহলে এই পরাজয় হবে পাকিস্তানের, এই পরাজয় হবে চীনের, এই পরাজয় হবে রাশিয়ার উপর প্রভাব পড়তেই পারে। আর যদি ইরান জয়লাভ করে তাহলে কী হবে? রাশিয়া কিন্তু তাৎক্ষণিক ইউক্রেন দখল করে নেবে, কারণ তখন এই এক প্রভাবে আরেক প্রভাব তৈরি হয়ে যাবে। যাই হোক, ইরান যদি পরাজিত হয়, ইসরায়েল জয়লাভ করে, তাহলে কী হবে? তাহলে পাকিস্তান দুর্বল হয়ে আসবে। এই পর্যায়ে পাকিস্তানের একটা প্রভাব অবশ্যই পড়বে, এবং ভারত কিন্তু অনেক শক্তিশালী হয়ে যাবে তখন আবার। কারণ ভারতের এবং ইসরায়েলের মোসাদ, তাদের কিন্তু অবশ্যই একটা খুব সুসম্পর্ক, ভালো সম্পর্ক, রাজনৈতিক, কূটনৈতিক বা পারস্পরিক যে সহযোগিতা, এগুলি তাদের ভিতরে বিদ্যমান। আর মোসাদ সারা বিশ্বেই তাদের একটা অনেক বড় নেটওয়ার্ক রয়েছে, যেখানে আমরা দেখছি যে শত শত হাজার হাজার মোসাদ সদস্য বা এজেন্ট ইরানে কিন্তু দীর্ঘদিন যাবত অবস্থান করে, ইরানের কোথায় কী আছে, কোন জায়গায় কোন জেনারেল অবস্থান করে, প্রত্যেকটা ডাটা কিন্তু ইসরায়েলকে তারা দেওয়ার ফলেই কিন্তু ইসরায়েল তাদের যে হামলার ছক এবং নির্ভুল ছক করে কিন্তু ইসরায়েল হামলা করছে। তো বুঝেই যাচ্ছে যে মোসাদ কতটুকু শক্তিশালী একটা প্রতিষ্ঠান। আমাদের দেশে কিন্তু যদি মোসাদের এজেন্টের কথা বলি, তাহলে মোসাদের সাথে কাদের সম্পর্ক ভালো? মোসাদের সাথে বাস্তবিক অর্থে কাদের সম্পর্কটা ভালো, এই জিনিসটা আপনাদের চিন্তা করতে হবে। 1, 2 নাম্বার হচ্ছে, আমাদের দেশে যতগুলো রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা দলের ভিতরেই কিন্তু মোসাদের এজেন্ট বা সাব এজেন্ট নিশ্চিন্ত থাকতে পারেন, অবশ্যই তারা ঢুকে গেছে অলরেডি, যেভাবে ঢুকে গেছে। আবার ডক্টর ইউনূস বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, প্রত্যেকের সাথে মোসাদ এজেন্ট বলে, সাব এজেন্ট বলে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং প্রত্যেকটা দল বলি বা দেশের তথ্যগুলি তাদের কাছে একদম পরিষ্কার। এখন বলতে পারেন যে আমাদের দেশের গোয়েন্দারা কী করে? আমাদের দেশের গোয়েন্দারা সরকারি হুকুম তামিল করতে ব্যস্ত, যে ক্ষমতায় থাকে, কীভাবে বিরোধী দলকে নাস্তানাবুদ করবে, চাপে রাখবে, গোয়েন্দারা এই কাজ নিয়ে ব্যস্ত। মোসাদ বা রয়ের কী অবস্থা, এইসব নিয়ে তাদের কাজ করার সময়ও নেই, মাথা ব্যথাও নেই।